তো এইভাবে যারা এই স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এই হয়ে যাওয়ার কারণে ইউরোপের মধ্যে যে ধরনের সামাজিক মানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সরকারগুলি এই প্রক্রিয়াকে কোনো অবস্থাতেই পছন্দ করেন না। এবং একটা সময়ের পরে আইডেন্টিফিকেশন করে দেখা যাচ্ছে এটার সিংহ অংশ হচ্ছে বাংলাদেশ থেকে আগত এই কর্মী, যারা ইউরোপের এই দেশগুলিতে এই অবৈধ মাইগ্রেশন করছেন এবং অবৈধভাবে এই কাজগুলি করার মধ্য দিয়ে তারা ওই দেশের একটা সামাজিক সমস্যা এবং রাষ্ট্রীয়ভাবে একটা সমস্যায় পরিণত হয়েছে। আপনারা এই মুহূর্তে জানেন যে ইউরোপীয় ইউনিয়ন সহ কোনো দেশই, ইউরোপের কোনো দেশই বাংলাদেশকে সহজে ভিসা দেয় না। এই ভিসা না দেওয়ার একটাই মাত্র কারণ, বাংলাদেশের কর্মীদের মধ্যে উপযুক্ত প্রশিক্ষণ এবং উপযুক্ত ভাষার জ্ঞান না থাকার কারণে ওনারা যাওয়ার পরে এই পরবর্তীতে এই সামাজিক সমস্যার পরিণত হন। সামাজিক সমস্যা বলতে যেটা আমরা বর্তমানে দেখতে পাই যে ইটালিতে আপনারা দেখেছেন গত 2023-24 সালে, আপনারা অনেক সাংবাদিক ভাই হয়তো দেখেছেন, এখানে আমাদের হাজার হাজার আমাদের বাংলাদেশি কর্মী ভাইয়েরা যারা ইতালি থেকে স্পন্সর ভিসার কাগজ পেয়েছেন এবং ভিসার জন্য আবেদন করেছেন। 2023, 24, 25 এই 3টা বছর ওনারা স্ট্রাগল করেছেন, ওনারা আন্দোলনও করেছেন রাজপথে, কিন্তু ওনারা কিন্তু ভিসা পাননি। কেন ভিসা পায়নি? কারণ হচ্ছে ওনারা এই অবৈধ কর্মকাণ্ডের শিকার হয়েছেন। কারণ ওনারা এখান থেকে ভিসা সামহাও টাকা পয়সা দিয়ে ভিসা ক্রয় করেছেন, ওনারা কিন্তু কাজের জন্য প্রস্তুত না। ওনারা যে যাবেন একটা মালিকের অধীনে যে কাজ করবেন, সেই মালিকের সাথে তার কোনো সম্পর্ক সৃষ্টি হয় না, কারণ সে মালিক তার ভাষা বোঝে না এবং সে মালিকের ভাষা বোঝে না। সেই সাথে মালিক যে কাজের জন্য তাকে চেয়েছেন সেই কাজটা সে করতে জানে না। তো এই কারণে দেখা যাচ্ছে তাদের যে স্বাভাবিক সম্পর্কটা এস্টাবলিশ হয় না। এই সম্পর্ক এস্টাবলিশ না হওয়ার কারণে কি হয়, পরবর্তীতে সে অবৈধ হয়ে যায়। অবৈধ হয়ে যাওয়ার কারণে সে ইতালি সরকারের জন্য একটা বার্ডেন হয়। আর ইতালি সরকারের জন্য যখন বার্ডেন হয়, তখন তারা বলে যে বাংলাদেশের শ্রমিকদেরকে আমরা নিব না। এই যে জায়গাটা, এই জায়গাতে এসে আমাদের বাংলাদেশ থেকে লাখো কর্মী ইতিমধ্যে তাদের মানে আশাহত হয়েছেন, ভাগ্যহত হয়েছেন এবং তারা টাকা পয়সা বিনিয়োগ করার পরেও ওনারা কিন্তু ইটালিতে আর যেতে পারেননি। ভিসা আসার পরেও তাদেরকে আর ভিসা দেওয়া হয়নি। এখন বর্তমানে আমরা যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে ইউরোপে কর্মীদের দেওয়ার প্রচুর সুযোগ আছে। কেন সুযোগ আছে? কারণ ইউরোপে বর্তমানে তাদের যে ডেমোগ্রাফি, মানে জন্ম মৃত্যুর যেই হার, এই হারে বর্তমানে মানুষ জন্মায় কম এবং মৃত্যুও হয় কম। বৃদ্ধ বাড়তেছে কিন্তু ওই দেশের জনসংখ্যা বাড়তেছে না। আর ওই দেশের তরুণ প্রজন্ম এই ধরনের অনেক কাজ আছে, তারা যেহেতু বর্তমানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কারণ ইউরোপ আমেরিকার মতো জায়গাগুলিতে সামাজিক তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ার কারণে তারা স্বভাবত কারণে উচ্চ শিক্ষার মাধ্যমে হাই টেকনোলজির মধ্যে তারা ঢুকে যাচ্ছে। আর লোয়ার টেকনোলজি, যেটা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজকর্মের যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে ওই দেশের মানুষজন, তরুণ সমাজ ওই জায়গাগুলিতে কাজে আসতেছে না। তার মধ্যে অন্যতম যেমন ধরেন আমাদের বাসা বাড়ির কাজকর্ম, ধরেন আমাদের প্রত্যেকের বাসায় হাউস হোল্ড কাজের জন্য কেউ না কেউ থাকে, একটা বুয়া আমাদের বাসায় থাকে, অথবা আমাদের ঘরদোর পরিষ্কার করার জন্য বা একটা দারোয়ান আমাদের লাগে। এটা যেমন আমাদের লাগে, এটা তেমনিভাবে ইউরোপে সবখানেই লাগে। তো এই কাজগুলি কিন্তু ওই দেশের দেখা যাচ্ছে কি, আজকে আমাদের দেশের দিকেও যদি আমরা তাকাই, যে আমাদের দেশে একটা বড় জনসংখ্যা আজকে কর্মক্ষম হয়ে গেছে। আমাদের মহিলারা এখানে কাজে কর্মের ভিতরে তারা ইনভলভ হয়ে যাচ্ছে। তার ফলে তাদের বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না করা, এটা যেমন বাংলাদেশেও কিন্তু তাদের জন্য একটা সমস্যা আজকে আমরা দেখতে পাই। এই যে সমস্যাটা অলরেডি ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বের মধ্যে ইতিমধ্যে এটা একটা সমস্যা, কারণ তাদের বাসা বাড়ি পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের লোক লাগে। আর এই লোকটা ওই দেশের নাগরিকদেরকে তারা বিশ্রয় পায় না। আমার কাছে এমন অনেক মালিক আছে, গত 1 বছর ধরে আমার কাছে বলতেছে যে আমার ওয়াইফ অসুস্থ, আমাকে একটা মহিলা দাও, যে মহিলাটা বাংলাদেশের থেকে আসে, যে অন্ততপক্ষে ভাষা বলতে পারে, যে আমার ওয়াইফকে চিকিৎসা করতে, দেখাশোনাটা করতে পারবে। 1 বছর ধরে হাউদাস করতেছে, আমি তাকে একটা লোক দিতে পারি না। কারণটা হলো আমার দেশের থেকে একটা মহিলাকে আমি ওই কাজটা, ওই ভাষাটা শিখিয়ে ওখানে আমি নিতে পারতেছি না। আমি যদি এখানে নিতে পারতাম তাহলে এরকম হাজার হাজার মহিলার কিন্তু ইউরোপে কর্মসংস্থান করা সম্ভব, ইটালির মতো জায়গাতে কর্মসংস্থান করা সম্ভব। তো এই যে জায়গাগুলি, এই যে ভ্যাকুমগুলি,
এই ভ্যাকুয়ামগুলি পূরণ করবে কারা? পূরণ করবে আমার বাংলাদেশের মতো দেশের কর্মীরা, যারা ওই দেশে যাওয়ার পরে তাদেরকে ওখানে এই কাজের জন্য তাদের সুযোগ দেওয়া হবে। এরপর আরেকটা সেক্টর আছে যেমন এগ্রিকালচার, আরেকটা সেক্টর আছে যেমন রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট। এই দুইটা তিনটা সেক্টরে বর্তমানে শুধু ইটালিতেই 2 থেকে 3 লক্ষ লোকের প্রয়োজন প্রতি বছর। এর বাইরে, ইতালির বাইরে ইউরোপের আছে আরও 27টা দেশ, এবং ইউরোপের ইস্ট ইউরোপিয়ান বালকান কান্ট্রিগুলিতে আছে আরও 10টা দেশ। আপনার মোটামুটি 36টা দেশের মধ্যে আগামী এই বছর 2026 সালে অন্তত 1 কোটি কর্মীর দরকার, যে কর্মী ঘাটতি এই দেশগুলির মধ্যে আছে। তো এই কর্মীদেরকে যদি এই কর্মের বাজারটা যদি আমরা পূরণ করতে চাই, এই কর্মের বাজারটা যদি আমরা দখল করতে চাই, তাহলে এই কর্মের বাজারের সাথে যে প্রয়োজনীয় বিষয়গুলি, সেই বিষয়গুলির দিকে আমাদের নজর দিতে হবে। আজকে আমরা যেই প্রেস কনফারেন্স আজকে আমরা করতেছি, এই প্রেস কনফারেন্সের পূর্বে আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টারের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, যে স্মারকলিপির মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের এই যে সমস্যাগুলি আমরা তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি কি, আমাদের এই বাংলাদেশ থেকে যদি আমরা ইতাল বাংলা সমিতি এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি, আমরা ইটালিতে সরকারের যেই প্রতিকূলতার পরেও তারা যে তাদের কর্মীর প্রয়োজন, ইতালি এবং ইউরোপে তাদের যে কর্মীর প্রয়োজন, ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 3000 লোক ট্রেনিং করার জন্য প্রায় 3 মিলিয়ন ইউরো, 45 কোটি টাকা বাংলাদেশকে ডোনেশন করেছে, যাতে করে বাংলাদেশ থেকে ট্রেনিং করিয়ে এই লোকগুলিকে ইউরোপে কর্মসংস্থান করানো হয়। এটা একটা প্রসিডিউর তারা আমাদেরকে দেখাচ্ছে বা শিখাচ্ছে, বোঝাচ্ছে, যাতে করে বাংলাদেশ সরকার বুঝতে পারে যে কোন প্রক্রিয়াতে তৈরি করলে লোকজনকে ইউরোপে পাঠানো যাবে। আর যে প্রক্রিয়াতে বর্তমানে ইউরোপে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে, যেমন আপনার লিবিয়া হয়ে যারা যাচ্ছে সাগর পথে, এটা ইউরোপীয় ইউনিয়ন এই প্রক্রিয়ার বিরুদ্ধে, এবং এরা চায় যে বাংলাদেশ যদি এই প্রক্রিয়া অবৈধ বাংলাদেশিদের অবৈধ অভিবাসন যদি বাংলাদেশ সরকার বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে তাদের রাস্তাও তারা খুলবে না, এবং তাদের দেশেও আমাদের বাংলাদেশ থেকে কর্মীদেরকে যাওয়ার রাস্তাটা প্রসারিত হবে না। যেখানে বর্তমানে ইউরোপে প্রতি বছর 1 কোটি শ্রমিক ঘাটতি, আগামী 5 বছরে আমাদের বিশ্বাস এবং স্ট্যাটিস্টিক বলে যে আগামী 5 বছরের মধ্যে 5 কোটি কর্মীর ঘাটতি হবে ইউরোপের মধ্যে। এই 5 কোটি কর্মী ঘাটতির দেশের মধ্যে যদি আমরা বাংলাদেশ থেকে এই বাজারটা ধরতে চাই, তাহলে এই বাজারের যে প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমাদের মিট করতে হবে। এই বাজারের প্রয়োজনটা কি? এই বাজারের প্রয়োজন হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজকে প্রশিক্ষিত করা, বাংলাদেশের তরুণ সমাজকে ভাষা শেখানো, এবং বাংলাদেশের তরুণ সমাজকে একটা কর্ম শেখানো, যে কাজটা সে করতে যাবে। এইটা যদি আমরা করতে সমর্থ হই, এটা যদি আমাদের বাংলাদেশ সরকার এই কাজটা যদি করতে সমর্থ হয়, তাহলে আমাদের একমাত্র তাহলেই আমরা ইউরোপের এই যে বিশাল কর্মের যে বাজারটা আছে, এই বাজারটার মধ্যে আমাদের বাংলাদেশিদের একটা অবস্থান আমরা তৈরি করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে আমাদের 2টা ব্যানার আছে, একটা ব্যানার হচ্ছে বাংলা ড্রিম, আর একটা ব্যানার হচ্ছে বাংলা লাক্স। এটা হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্টের এই অনুমোদিত একটা প্রকল্প, যেটা ইটালিয়ান গভর্নমেন্ট বর্তমানে বাংলাদেশের স্পন্সরে ভিসা দিচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়াতে যেমন আমাদেরকে 2টা প্রজেক্ট দেওয়া হয়েছে, যে এই প্রজেক্টটা ছিল পরীক্ষামূলক প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে কর্মীদেরকে আমরা ভাষা শিখিয়েছি, এবং কর্মীদেরকে আমরা এই কাজ তারা জানে যে এরকম অভিজ্ঞ দক্ষ কর্মীদেরকে আমরা সিলেক্ট করেছি, যাদেরকে আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে তাদের কোর্স শেষ করেছে, এবং যারা ইতিমধ্যে তারা আগামী কিছুদিনের মধ্যে ভিসাও অনেকে পেয়েছে, তারা আগামী কিছুদিনের মধ্যে তারা বাংলাদেশ থেকে ইটালিতে যেয়ে তারা কাজে যোগদান করবে। তো এই হাউজের মধ্যে আমাদের এই কর্মীরাও আছে, আমরা 2-1 জন কর্মীকে এখন সামনে ডাকবো, তারা এসে তাদের অভিজ্ঞতার কথা বলবে। আমি এখানে বাংলা ড্রিমের কয়জন আছে উপস্থিত, একটু হাত উঁচু করো। বাংলা ড্রিম প্রকল্পের আর বাংলা লাক্স প্রকল্পের কেউ না? আচ্ছা, বাংলা ড্রিম প্রকল্পের তোমরা 1-2 জন এখানে আসো, মাইক্রোফোনে এসে তোমাদের অভিজ্ঞতার কথা বলো, যে তোমরা কিভাবে এখানে এসেছো, মানে প্রশিক্ষণ নিচ্ছ, এবং কিভাবে তোমরা ভিসা পেয়েছো, এই বিষয়গুলি তোমরা একটু সবার সামনে তুলে ধরো। ওইখানে মাইকে যাও, ওইখানে আসো। কি নাম তোমার? আসো, এদিকে আসো। মতিউর রহমান। তুমি
তুমি ওই মাইকে যাও, যে ওখানে তোমার নাম বলো এবং তুমি কিভাবে আমাদের প্রকল্পের সাথে জড়িত হয়েছো এবং বর্তমানে তোমার কি অবস্থা একটু খুলে বলো। আগে বাংলায় বলো, তারপরে তুমি। আসসালামু আলাইকুম। আগে বাংলায় বলো, তারপরে তুমি যে ভাষা শিখছো এই ভাষায় বলো। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি একজন লিঙ্কিং অপারেটর, আমার নাম মতিউর রহমান। আমি গাজীপুর চাকরি করি। তো আমি ইনশাল্লাহ ইতাল বাংলাতে যোগদান করি, ভাষা শিখি এবং সার্টিফিকেট পাই। সার্টিফিকেট পাওয়ার পরে আমার ইতালিতে আমার নামে অ্যাপ্লাই হয়। তো সেই সুবাদে আমি নলস্তা পাই। নলস্তা পাওয়ার পরে ওটা আমি আবার জমা করি। জমা করার পরে আমি আজ ভিসা পাইছি। তো ইনশাল্লাহ আমি আশায় আছি যে হয়তোবা খুব তাড়াতাড়ি ইটালিতে আমি প্রদান করব, চলে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করি যারা ইটাল বাংলায় সংযুক্ত আছেন সবাই। ইনশাল্লাহ আমরা যাব ইটালি, ইনশাল্লাহ। এখন তোমার একটু ইটালিয়ান ভাষায় তুমি একটু বলো, পরিচয় দাও। আর আমরা এই বেশি পুঁজি দেখে আমরা এখানে প্রজেক্ট মাধ্যমে, কাজের মাধ্যমে লোকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে কাজ শিখিয়ে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কথা বাংলাদেশ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে কোনো কর্মী বিদেশ যেতে গেলে কাজের জন্য তাকে আর জায়গা জমি বিক্রি করতে হবে না। কেন জায়গা জমি বিক্রি না করলে কিভাবে তিনি যাবেন? বাংলাদেশ সরকার তাদের জন্য ব্যাংকের লোনের ব্যবস্থা করবেন। যে একজন কর্মী বিদেশে যদি যেতে চায় তার জন্য সর্বোচ্চ 10 লক্ষ পর্যন্ত টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট আকারে দেওয়া হবে, যে টাকাটা খরচ করে সে নিজের ভাষা শিখবে, কাজ শিখবে এবং বিদেশে যাওয়ার যে খরচটা সে বহন করবে। তো এরকম একটা সুযোগ যখন একটা সরকার, বাংলাদেশের সরকার যখন আমাদেরকে দিচ্ছে, এটাকে গ্রাসরুট পর্যায়ে মানে তরুণ সমাজের কাছে এই তথ্যটা পৌঁছায় দেওয়া এবং তাদের কাছে এইটার বেনিফিটটা পৌঁছায় দেওয়া। এটার বেনিফিটটা কি? এই যে 10 লক্ষ টাকা দেওয়া হবে কাকে? যে বিদেশে কাজ করতে যাবে, তাকে বিদেশে কর্মসংস্থান করার জন্য তার যে কারিগরি দক্ষতা, তার যে ভাষাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য ট্রেনিং প্রোগ্রাম হবে। এই ট্রেনিং প্রোগ্রামের জন্য এই অর্থ তারা ব্যয় করতে পারবে। বাংলাদেশের সরকার ইতিমধ্যে বিভিন্ন ট্রেনিং কর্মসূচি বাংলাদেশে পরিচালনা করে। যে ট্রেনিং কর্মসূচিগুলির মধ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে থাকা খাওয়ার খরচ দেয়, ইভেন তাদেরকে হাত খরচও দেওয়া হয়। তাদের মানে ট্রেনিংয়ের জন্য কোনো ফি লাগে না। তো এরকম সুযোগ সুবিধা ইতিমধ্যে বাংলাদেশে আছে এবং আমরা এই সুযোগ সুবিধাগুলিকে আরো বড় আকারে সবার কাছে পৌঁছায় দিতে চাচ্ছি আমরা। তো সবার কাছে কিভাবে আমরা পৌঁছাবো? আমরা আজকে একটা পরিকল্পনা করেছি। এখানে আমাদের ব্যানারের মধ্যে আছে, দেখতে পাবেন, ইতালি শ্রম বাজারে 10 লক্ষ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান। এই যে 10 লক্ষ জনশক্তি রপ্তানি, ইউরোপে বর্তমানে 1 কোটি, আজকে 2026 সালে, আজকে এই 18ই মে তারিখে ইউরোপে 1 কোটি জনশক্তির ঘাটতি, কর্মী। এই কর্মীর ঘাটতি যদি আমার পূরণ করতে হয়, পূরণ করতে গেলে আমি এখান থেকে কর্মী ধরে খালি পাঠাই দিলেই ওই দেশ আমার কর্মী নিবে না। এটা মধ্যপ্রাচ্যের মতো জায়গা না, যেখানে গেলেই এখান থেকে শ্রমিকদেরকে আমরা পাঠাই দিলাম, সে ভাষা জানুক না জানুক এখানে গিয়ে কোনো রকমের দিন মজুরগিরি করবে। ইউরোপের একটা মানবাধিকার এরিয়া, ওখানে কোনো মানুষ সুনির্দিষ্ট সামাজিক স্কেল, সিকিউরিটি স্কেল যদি তারা না গ্রহণ করে, সিকিউরিটি মেজার যদি তাদের মধ্যে ট্রেনিং না থাকে, যেমন একটা শ্রমিক যাবে একটা কনস্ট্রাকশন সাইটের ভিতরে ঢুকবে, সে ওখানে ঢুকার আগে তাকে 7 দিন প্রশিক্ষণ নিতে হয় সিকিউরিটি কিভাবে ভিতরে ঢুকলে কি কি ঘটনা ঘটলে সে ওইখানে দুর্ঘটনার শিকার হতে পারে, এরকম কিছু ট্রেনিং তাকে দেওয়ার পরে তাকে এই কনস্ট্রাকশন সাইটের ভিতরে ঢুকতে দেওয়া হয়। তো এই যে ট্রেনিংগুলি আমাদের লোকগুলিকে বাংলাদেশ থেকে যদি আমরা তৈরি করে পাঠাই, তাহলে ওখানে খুব সহজে ওই বাজারের মধ্যে আমাদের শ্রমিকদেরকে আমরা পাঠাতে পারবো। আমাদের বর্তমানে এই যে আজকে আপনাদের সামনে যারা এখানে উপস্থিত আছেন, ওরা হচ্ছে লিঙ্কিং অপারেটর। লিঙ্কিং অপারেটর হচ্ছে গার্মেন্টস সেক্টরের একটা অংশ, পুরা গার্মেন্টসের না। এটা হলো সোয়েটারের হাতা এবং কলারটাকে সেলাই করে একটা মেশিন দিয়ে, যে মেশিনটার জন্যই এরা এই কাজটাই এরা জানে, লিঙ্কিং। এটা লিঙ্ক করে হাতা এবং শোল্ডারের সাথে, হাতা অথবা নেকের সাথে, বডির সাথে এই কলারটাকে জোড়া দেয়, এটাই এদের কাজ। শুধু এই একটা কাজে আগামী
5 বছর অন্তত 2000 লোক যাবে ইউরোপে। আমাদের যে কোম্পানি আমাদের সাথে এই প্রজেক্ট পার্টনার, ওরা হলো মেশিন প্রোডাকশন করে ইউরোপে। এই মেশিন তারা মার্কেটিং করতে পারতেছে না, কারণ এই মেশিন চালানোর জন্য তাদের কাছে দক্ষ কর্মী নাই। আমার বাংলাদেশে এই দক্ষ কর্মী আছে, তারা যে কারণে আমাদের কাছ থেকে এই দক্ষ কর্মীগুলি নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের সাথে একটা চুক্তি করেছে, এবং আমাদেরকে ওরা মেশিন পাঠিয়ে দিয়েছে ইটালি থেকে, লেটেস্ট ডিজিটাল মেশিন পাঠিয়ে দিয়েছে, যে মেশিন এখনো বাংলাদেশে কেউ দেখেও নাই। এই মেশিন তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, এবং এই মেশিনের ট্রেনিং করে ওরা ইউরোপে যে ওই ডিজিটাল মেশিনের মধ্যে কাজ করবে। তো এই যে কাজটা করবে, এই কাজের যে স্কিলটা, এই স্কিলটা তাদের নাই, তাদেরকেও আমরা এই ট্রেনিংটা করাই দিচ্ছি বাংলাদেশ থেকে, যাতে গিয়ে ওখানে কালকে সকালে যখন তারা ইউরোপে যাবে, ইটালিতে যাবে, ওই ফ্যাক্টরিতে বসে কালকে সকালে যেন তারা কাজ করতে পারে। তো এই স্কিলটা তৈরি করার জন্য এইটাকে শিখতো আমাদেরও 1 বছর ধরে, গত 1-1.5 বছর ধরে আমাদের লোক যাচ্ছে গ্র্যাজুয়ালি। যাইতে 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 যেতে আমরা একটা পারফেকশনে আসছি, যে এখন আমরা জানি যে আমাদের শ্রমিকদের কোন কোন ত্রুটি, এই সেক্টরের শ্রমিকের কি কি ত্রুটি ছিল, কি কি ত্রুটি আছে, এবং এখন আমাদের কি করতে হবে। এই জায়গাতে আমাদেরকে বুঝতে, যারা আমরা এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, তাদেরও আমাদের 1 বছরের মতো সময় লাগবে। তো এখন ইনশাল্লাহ আমরা এই সেক্টরে যেমন বলতেছি যে আমাদের আগামী 5 বছর অন্তত 2000 লোক আমরা ইটালিতে পাঠাতে পারবো। এইটাই যদি শুধু একটা সেক্টরে যদি সারা ইউরোপে আমরা করতে চাই, অন্তত পক্ষে অন্তত 10,000 লোকরে আমরা আগামী 5 বছরে পাঠাতে পারবো। তো এইটা হলো একটা সেক্টর। এর বাইরে আছে নার্সিং, এর বাইরে আছে হোটেল রেস্টুরেন্ট, এর বাইরে আছে এগ্রিকালচার, এর বাইরে আছে ইন্ডাস্ট্রি, এর বাইরে আছে আপনার শিপইয়ার্ড, এর বাইরে আরো হাজারো সেক্টর আছে, যে সেক্টরগুলিতে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ লোকের দরকার। আমাদের দেশ থেকে যদি আমরা প্রতি বছর 2 লক্ষ 3 লক্ষ লোকের আমরা ইউরোপে এই প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারি, তাহলে ইউরোপও তাদেরকে গ্রহণ করবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন, আবার এটা রিপিট করি, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে কর্মী নিবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার এই লিবিয়ার মাধ্যমে সাগর পথে এই লোক যাওয়ার রাস্তা বন্ধ করার জন্য উদ্যোগী না হবে। আপনারা বলতে পারেন যে বাংলাদেশ সরকার লিবিয়া দিয়ে যে লোক ইতালিতে যাবে বা ইউরোপে যাবে, বাংলাদেশ সরকার কেমনে কি করবে? এখানে প্রথম উত্তরটা হচ্ছে এটা, বাংলাদেশি প্রত্যেকটা নাগরিক হচ্ছে এই বাংলাদেশের সরকারের সন্তান। আপনার পরিবারের যদি একজন সদস্য কোথাও যে অনৈতিক কাজ করে, আপনার কথার কথা, আপনার একটা ছেলে আমার বাসায় আসলো, এসে আমার বাসায় আমার সাথে এসে অন্যায় আচরণ করলো, তাহলে আমি যাব কার কাছে বিচার দিতে? আপনার কাছে বিচার দিব। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তান, আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করা। আপনার পরিবার সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার আছে, পুলিশ আছে, জেলখানা আছে। তো তেমনিভাবে বাংলাদেশের কোনো নাগরিক তৃতীয় একটা দেশের মধ্যে যে যখন অবৈধভাবে ওই দেশে ঢোকার চেষ্টা করবে, ঠিক যেভাবে ইন্ডিয়া আমাদের বোন ফেলানিকে গুলি করে কাঁটাতারের মধ্যে ঝুলায় রাখছে, ওই দেশও কিন্তু এই কাজটা করতে পারে। তো ওই দেশ যদি এই কাজটা করে বা অথবা তাকে ধরে নিয়ে জেলখানায় দেয়, তাহলে এটা কার লোকের ক্ষতি হইলো? আমার বাংলাদেশের লোকের ক্ষতি হইলো। ওই লোকের দায় দায়িত্ব কার? ওই লোকের দায় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। তাহলে বাংলাদেশ সরকারের বাংলাদেশি নাগরিক যে যেখানেই যাবে, এইটার দায় দায়িত্বটা বাংলাদেশ সরকারের। এই বাংলাদেশ সরকারকে লিবিয়ার মাধ্যমে ইউরোপে যাবে, এটাকে বন্ধ করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এরা বাংলাদেশ থেকে আলবানিয়া যাবে, রোমানিয়া যাবে, সার্বিয়া যাবে, যাওয়ার পরে সেখান থেকে অবৈধ পথে ইউরোপের ভিতর প্রবেশ করবে, এটাকে বন্ধ করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এটা ওই দেশের সরকারের দায়িত্ব না, কারণ ওই দেশের নাগরিক তারা না। যেই দেশের নাগরিক যে না, তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার না। আর ইটালিতে যখন আমার বাংলাদেশ থেকে অবৈধভাবে লোকজন যাবে, তখন ইটালি সরকার কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে এই লোকদেরকে গ্রহণ করবে না বৈধ প্রক্রিয়াতে। এটার কারণটাই একটা, যে আপনি আমার বাংলাদেশ থেকে যদি অবৈধ পথে ইটালিতে কোনো শ্রমিক যায়, আর এই যাওয়া যদি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের কোনো নাগরিককে বৈধ পথে ইতালি সহ ইউরোপের কোনো রাষ্ট্র ভিসা দিবে না। তো এই যে জায়গাটাতে আমরা অলরেডি ইতিমধ্যে এই জায়গাতে আসি, গত 3 বছর ধরে আমরা এই জায়গাটা ফেস করতেছি। আমরা জানি যে এখানে বাংলাদেশের কোনো নাগরিক 1 বছর 6 মাস 9 মাস 1 বছর 2 বছরের ভিতরে ভিসা পায় না। ভিসা পায় না কারণ ভিসা দেওয়া হবে না, এটা একটা ডিপ্লোম্যাটিক চার্জ। আপনি চেষ্টা করেন, আমি আপনাকে দিব না। আপনি চেষ্টা করেন ভিসার জন্য, আমি আপনাকে ভিসা দিব না। কেন দিব না?
কারণ আপনার দেশের নাগরিক আমার দেশে আসা এই অবৈধ কার্যক্রম করবে। বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে যাবে, যাওয়ার পরে আর সে ফেরত আসবে না। বাংলাদেশ থেকে এগ্রিকালচার ভিসা নিয়ে যাবে, তার 6 মাস পরে ফেরত আসার কথা, সে ফেরত আসবে না। বাংলাদেশ থেকে একটা লোক কাজ নিয়ে যাবে, তার কাজের চুক্তি হলো 1 বছরের, সে ওই কাজও জানে না, ভাষাও জানে না, সে ওইখানে যাবে। তো এইখানে যাওয়ার পরে এই লোকগুলিকে তো তারা কোনো অবস্থাতে গ্রহণ করবে না। তো গ্রহণ না করলে ওই দেশে যদি বৈধ না হবে, আমার দেশের নাগরিকরা ওই দেশে গিয়ে কেন তাদের দেশের সামাজিক সমস্যার সৃষ্টি করবে? এটা বন্ধ করার দায়িত্ব আমার সরকারের। তো আমার সরকার যদি এই ব্যাপারে সতর্ক হয়, আমার সরকার যদি এই ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করেন, তাহলে আগামী দিনে আমরা যে পরিকল্পনা করতেছি এবং যেটা আমরা দেখতেছি, যে স্বপ্ন আমরা দেখাতে চাচ্ছি, যে ইউরোপে আগামী 5 বছরে 10 লক্ষ বাংলাদেশি কর্মীদেরকে আমরা কর্মসংস্থান করব, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা ইতিমধ্যে এই